তৃতীয় বিশ্বযুদ্ধ কি লাগলো? এমন একটা প্রশ্ন কিন্তু আজকে অন্তত যারা দেশের খবর দশের খবর রাখেন তাদের মধ্যে একটা প্রশ্ন জেগেছে। বিশেষ করে রাজনৈতিক বিশ্লেষকরা তো খানিকটা হলেও তাই বলছেন। আপনারা দেখেছেন যে একটা সময় ধরে এই সমস্যা চলছে, প্যালেস্টাইনের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ, এবং একই সাথে ইসরায়েলের সঙ্গে গাজা উড়িয়ে দিচ্ছে এলাকার পর এলাকা, বম্বিং করে, কিছু অবশিষ্ট থাকছে না, এবং এই যুদ্ধ দীর্ঘদিনের, সে বিষয় পরে আসছি। এবারে আপনি খেয়াল করে দেখুন যে এশিয়ার অন্তত তৈল সামগ্রী এবং ইসলামিক দেশগুলোর সঙ্গে কোথাও একটা বৈরিতা তৈরি হয়েছে আমেরিকার। এবং আপনারা জানবেন যে ভারত স্বাধীনতা যখন পায় তখন ভারতের চারিপাশে যে দেশগুলো রয়েছে তার মধ্যে ইরানের সঙ্গে তো ভীষণ ভালো আমাদের সম্পর্ক ছিল। তারা জওহরলাল নেহরুকে খুব রেসপেক্ট করতেন। এই খেমাইনি যে যাকে হত্যা করা হলো, মানে একদম নেহরু ভক্ত ছিল, এবং তাদের ওখানে হসপিটালের নাম পর্যন্ত গান্ধীজির নামে রয়েছে, যদিও সেখানে হিন্দুদের জনসংখ্যা মেরে কেটে 20,000, তার বেশি কিছু না। তো তার পাশে দেখুন ইরাকের সঙ্গে ভারতের কিন্তু চিরকালই সম্পর্ক অত্যন্ত ভালো ছিল, বিশেষ করে কংগ্রেসের সময় অত্যন্ত সুসম্পর্ক ছিল। প্রয়াত অজিত পাজা যখন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন তিনি একবার ইরাকে গিয়েছিলেন এবং সাদ্দাম হোসেনের সঙ্গে অনেকক্ষণ গালগল্প করেছিলেন। ফিরে এসে আপ্লুতভাবে তিনি বলেছিলেন যে চমৎকার মানুষ, ভাবাই যায় না। এখন ঘটনাচক্রে যেটা ভারতের পশ্চিমে যে দেশগুলো, সেখানে ডেমোক্রেসি বলে যে ব্যাপারটা থাকে, যে গণতান্ত্রিক অধিকার, ভোট, কে ক্ষমতায় থাকবে, এই ব্যাপারগুলো খুবই কম। এবং এটার কারণে দেখা গেছে যে পাকিস্তানে কোনো রাষ্ট্রপ্রধান, সে প্রধানমন্ত্রী বলুন, রাষ্ট্রপতি বলুন, 5 বছর টানা ক্ষমতায় থাকেনি। প্রথমজনকে তো খুনই করা হলো, তাকে মেরেই ফেলে দেওয়া হলো। তারপরে তো আইয়ুব খান ক্ষমতায় এসেছে, তারপরে তো ইতিহাস আপনারা জানেন যে এখনকার বর্তমান যে অবস্থান। কিন্তু আফগানিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক ভীষণ ভালো ছিল, কারণ আফগানিস্তান কন্ট্রোল করতো সোভিয়েত রাশিয়া, অবিভক্ত সোভিয়েত রাশিয়া, কমিউনিস্ট সোভিয়েত রাশিয়া। নেতাজি এখান থেকে পলায়ন করে আফগানিস্তানে গিয়েছিলেন, আফগানিস্তান থেকে তিনি রাশিয়ায় যেতে চেয়েছিলেন, কিন্তু কোনো কারণে হোক স্টালিন কিন্তু সেটা ক্যান্সেল করেছিল, প্রথমে রাজি হয়ে গিয়েও। ফলে তিনি জার্মানিতে চলে যান, ওই আফগানিস্তান থেকেই যান। এই আফগানদের সঙ্গে ভারতের সম্পর্ক, সুসম্পর্ক দীর্ঘদিনের। তারপরে তালিবান ক্ষমতায় এলো, আমেরিকা, রাশিয়া তো প্রথম সরে গেল, আমেরিকা ক্ষমতা দখল করলো। এখন বর্তমানে বলা যেতে পারে যে আমেরিকার আশীর্বাদ পুষ্ট তালিবান, যারা একসময় ভয়ঙ্কর হিংস্র ছিল, সেখানে মহিলাদের কোনো ক্ষমতা নেই, মানে যা খুশি তাই চলতো। তো এখন দেখা যাচ্ছে যে ভারতের সঙ্গে সম্পর্ক ভালো, তাদের মধ্যে একটা ডেমোক্রেটিক ব্যাপার স্যাপার এসছে, মহিলারা আজকাল স্কুল কলেজে যাচ্ছে টাচ্ছে। যাই হোক, সেটাই বা হবে কেন সমান অধিকার থাকবে না, এই প্রশ্ন থাকতেই পারে। ইরানেও কিন্তু দীর্ঘদিন ধরে মহিলাদের উপর, যতই আমরা ইরানের এখান থেকে প্রশংসা করি বা ভারত বন্ধু হোক না কেন, সেখানে কিন্তু মহিলাদের দমিয়ে রাখা হয়েছিল। তো পরবর্তী অধ্যায়ে অবশ্য বিভিন্ন মহিলা, এবং ইরানের বহু মহিলা, আপনারা জানবেন যে সবসময় বলা হয় যে গ্রিক পুরুষরা সব থেকে সুন্দর আর ইরানিয়ান মহিলারা সব থেকে সুন্দরী বিশ্বে। তো এদের অনেকেই কিন্তু পরবর্তী অধ্যায় আমেরিকান ফিল্মে চলে গেছে সুযোগ পেয়ে। তো এরকম যত এগোনো গেছে, ইরাক বলুন, তারপরে সৌদি আরবিয়ার জায়গাটাকে বলুন, এখানে ক্ষমতায় থাকে সাধারণত ধর্মীয় অনুশাসন বা খানিকটা রাজতন্ত্রের মতন, সেটা সৌদি আরবিয়াও বলতে পারেন বা তার লাগোয়া দেশগুলো। তো এখন যে গণ্ডগোলটা চলছে সেটা কিন্তু মূলত তেলের জন্য। অর্থাৎ আমেরিকা চাইছে সারা বিশ্বে যেখানে, কারণ আমেরিকাতে তেল তৈরি হয় না বা পাওয়া যায় না খনন করলে, আমেরিকা যেটা করেছে, যেটা সৌদি আরবিয়াতে যেই ব্যাপারটা আমেরিকা করেছে, বা পরবর্তী অধ্যায়ে সাদ্দামকে অলমোস্ট খুন করা হয়েছিল, মানে ফাঁসি দেওয়া হয়েছিল আর কি। তারপরে ইরাকেও খানিকটা কন্ট্রোল আমেরিকা নিয়েছিল। আমেরিকার বক্তব্য হচ্ছে যে সারা বিশ্বে যত তেল উৎপাদন হয় সে তেলটাকে বিক্রি করার দায়িত্ব, অর্থাৎ কিনা প্রোডাক্টের সেল, মার্কেটিংটা করবে কিন্তু আমেরিকা, এবং তাই করেছে। কারণ আরবের লোকেরা দেখুন, তারা সুখী, বিরাট ধনী, তারা কোটি কোটি টাকা তাদের উড়িয়ে দেয়, তারা বৃষ্টি দেখার জন্য আমেরিকাতে এসে থাকে, এইসব ব্যাপার ট্যাপার হয়।
ফলে আমেরিকার হাতেই তাদের এজেন্সিগুলো আছে, অর্থাৎ ভারত যে তেলটা কেনে আরবিয়ান কান্ট্রি থেকে বা মূল তেলের সম্ভার থেকে, সেটা কিন্তু আমেরিকা বিক্রি করে, সেটা আরবিয়ান কান্ট্রি নয়। কিন্তু ইরান আমাদের ডাইরেক্ট তেল বিক্রি করতো এবং যথেষ্ট সস্তায় করতো। আরেকটা তেলের খনি কিন্তু আছে, সেটা হচ্ছে গিয়ে রাশিয়াতে, এবং রাশিয়া ইউক্রেন এই দুটো দেশের মধ্যে কিন্তু তেলের উৎপাদন পাওয়া গেছে, যার ফলে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে বিরাট ঝগড়া, যে ইউক্রেন আফ্রিকা এই ইউরোপের দেশগুলোকে সরাসরি তেল সাপ্লাই করছিল বলে রাশিয়াকে পাত্তা না দিয়ে, ফলে সেখানেও কিন্তু তেল নিয়েই ঝগড়া। তো এই যে একটা অবস্থান থেকে আজকে ইরানে বম্বিং হলো, খোমেনিকে উড়িয়ে দেওয়া হলো, এবং আমেরিকার পাশে গিয়ে দাঁড়িয়েছে আরেকটিও শক্তিশালী দেশ, যাদের কথা বলছিলাম, অর্থাৎ কিনা ইহুদি অধ্যুষিত। এবং আপনারা জানবেন যে এই ইহুদি, জেসাস ক্রাইস্ট নিজে ইহুদি ছিলেন, এবং সেইখান থেকে তাদের ধীরে 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 উত্থান হয়, এবং ইসরায়েল একটা সময়, ইসরায়েলদের একটা বড় অংশ ইউরোপিয়ান দেশগুলোতে থাকতো। ইউরোপিয়ানরা তাদের যে খুব পছন্দ করতো এমন না, বরং একটু সেকেন্ড ম্যান হিসেবে তারা সাইডে সরিয়ে রাখত। এবং আপনারা জানবেন যে এই ইসরায়েল বা ইহুদি কিন্তু সারা বিশ্বে রয়েছে, এবং আপনারা দেখবেন যে শেক্সপিয়ারের নাটকেও কিন্তু ইহুদি হিসাবে যে চরিত্রকে তুলে ধরা হয়েছে সেটাও কিন্তু খুব ভয়ঙ্কর খারাপ। আমি বলছি না এখান থেকে তারা খারাপ, কিন্তু তারা একটা আলাদা ধর্মের ব্যাপার, না মুসলিম না খ্রিশ্চান, এটা মাঝামাঝি ব্যাপার স্যাপার। তো এই ইসরায়েলিরা কিন্তু তাদের দেশ ছিল পাথুরে দেশ, সেগুলোকে ডেভেলপ করে তারা একদম দারুণ ফসল ফলাচ্ছে এবং বিশ্বের সেরা ফসল তারা ফলাচ্ছে। তারা আমেরিকার সঙ্গে মিলিত হয়েছে এবং তারা অস্ত্র বানাচ্ছে যেগুলো অত্যাধুনিক দুর্ধর্ষ অস্ত্র তারা তৈরি করছে। এবং চিরকালে ইসরায়েল বা ইহুদিদের সঙ্গে কিন্তু মুসলিমদের একটা ঝগড়া, একটা সময় ছিল খ্রিস্টানদের সঙ্গে তাদের ঝগড়া ছিল, এবং জার্মানিতে প্রায় কয়েক লক্ষ ইহুদিকে হিটলার মেরে ফেলে দিয়েছিল, যে ইহুদি হওয়াটাই তাদের দোষ ছিল। এখন অবশ্য সেই দিন নেই। এখন দেখবেন যে এই ফোর্ড যাদের পদবি বা স্টাইন যাদের পদবি, তারা সব ইহুদি। মানে যেমন আপনি দেখবেন যে আইনস্টাইন কিন্তু ইহুদি ছিলেন। তো এই সমস্ত ব্যাপার স্যাপার তো আগেকার ছিল। এখন যে যুদ্ধটা লেগেছে, সেই যুদ্ধটা কিন্তু প্রত্যেক দিন বোমাবর্ষণ হচ্ছে, একটাই টার্গেট, তেল। এখন ভারতের ভূমিকা কি? যখন এই অনুষ্ঠান করছি তখনও ভারতের ভূমিকা শূন্য। ভারতের ভূমিকা কেন, ইউরোপিয়ান কান্ট্রিগুলো কিন্তু অলমোস্ট চুপ করে রয়েছে, এক রাশিয়া খানিকটা এগিয়ে আসছে। দেখুন, আমাদের ভারতবর্ষ যতই হম্বিতম্বি করি, ভারত স্বাধীন হওয়ার পর কোনো না কোনো লবি ধরে আমাদের চলতে হয়েছে। ভারত স্বাধীন হওয়ার পর আমরা সোভিয়েত রাশিয়ার সঙ্গে দীর্ঘদিন, একদম রাজীব গান্ধীর মৃত্যু অবধি আমরা কিন্তু রাশিয়ান লবিতে ছিল। কেন রাজীব গান্ধী, কেন বিশ্বনাথ প্রতাপ সিং থেকে শুরু করে আপনার চন্দ্রশেখর অবধি ছিল তাই রাশিয়ান লবি। সেটা পরিবর্তিত হয়ে নরসিমহা রাও কিন্তু হাত ধরলেন আমেরিকার, অর্থাৎ আমেরিকার ইকোনমির সঙ্গে ভারতের ইকোনমিকে মিক্স করে। আবার এখানেও কিন্তু একটা ডিফারেন্স রয়েছে, ডেমোক্র্যাট এবং রিপাবলিকান। কংগ্রেসিরা একটু ডেমোক্রেটের ভক্ত, অন্যরা একটু রিপাবলিকানের। ফলে এই ভয়ঙ্কর দাদাগিরিতে ভারতের এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে একটি শব্দও নেই। জানি না ভবিষ্যতে কী হবে, তবে এটা তো অবশ্যম্ভাবী, যেভাবে তেল নিয়ে ঝামেলা চলেছে তাতে তেলের মূল্য বৃদ্ধি হতে বাধ্য, কারণ বহু তেলের খনি উড়িয়ে দেওয়ার চেষ্টা করছে আমেরিকা। এটা খুব ভয়ঙ্কর নিন্দার, চরম নিন্দার, নিন্দনীয়। এবং এই ধর্মের মারামারিটা আসলে যে তেল এবং টাকা বা ডলারের কাজ কারবার, সেটা মেনে নেওয়া যায় না কোনোভাবে। ফলে তেলের দাম যদি বৃদ্ধি হয়, অস্বাভাবিক বাড়বে, আর 1-2 মাসের মধ্যেই আপনারা বুঝতে পারবেন যে আপনি বাজারে গিয়ে একটা পেন্সিল কিনতে গেলে সেটার দাম যদি 5 টাকা হয়ে থাকে, আপনাকে কিনতে হবে কিন্তু প্রায় 7.5 টাকা, কারণ সবই ট্রান্সপোর্টে চলাফেরা করে। ফলে এই ভয়ঙ্কর যুদ্ধের থেকে মুক্তি কোথায় আমি জানি না। তবে শান্তি বাহিনী বলে আগে যে ব্যাপারগুলো ছিল, যে একটা অনেকগুলো রাজ্য এক হয়ে সুইজারল্যান্ডে বসে, কারণ সুইজারল্যান্ড হচ্ছে গিয়ে পোটেনশিয়াল শান্তিপ্রিয় দেশ, এবং সেখানে কিন্তু শান্তির কথাবার্তা বিশ্বের সমস্ত দেশ একত্রিত হয়ে করে। এখন কিন্তু শান্তির কোনো বাণী পাওয়া যাচ্ছে না, কাজেই যুদ্ধ চলছে। ভারত তার মধ্যে যুক্ত না হলেও, ভারত তো তৃতীয় বিশ্বের এবং শক্তির দিক থেকে যাই হোক না কেন, ভারতকে কিন্তু কোণঠাসা হতেই হবে, যতই তিনি নিউট্রাল থাকুন না কেন ভারতের প্রধানমন্ত্রী। ঝামেলা একটা আছেই। শেষ করছি,
চেনা চিত্র অজানা গল্পের কিছু পার্ট আজকের মতো।